সবাইকে শুভেচ্ছা। আহ, আজ থেকে আমাদের মঙ্গলধ্বনির প্রতি সপ্তাহের নিয়মিত আয়োজন জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশ শুরু হচ্ছে। এই অনুষ্ঠান আমাদের সময় থাকবে ১ ঘন্টা, ৯টা থেকে ১০টা পর্যন্ত সাধারণত আমরা করার চেষ্টা করবো। এর বাইরেও যদি সপ্তাহের অন্য কোনো দিন সম্ভব হয়, সুযোগ থাকে, তাহলে আমরা সেই দিনও আমরা এই প্রোগ্রাম আয়োজনের চেষ্টা করব। তো আমাদের শুরুতেই একটু বলে নিতে চাই যে আমাদের এই অনুষ্ঠানের প্রেক্ষাপটটা একটু বলে নিতে চাই। এই অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আমাদের প্রথমেই আমরা স্মরণ করছি সেই শহীদদের যাদের কারণে এই জুলাই অভ্যুত্থান সফল হতে পেরেছে এবং সেই অসাধারণ মানুষের জাগরণ এবং মানুষের আত্মত্যাগ, যাদেরকে আমরা অবশ্যই স্মরণ করতে হবে। এই জুলাই অভ্যুত্থান আমরা এই জন্য বলছি, আরো যদিও 5 আগস্ট আমরা প্রকৃত অর্থে অভ্যুত্থানটি হয়, কিন্তু আমরা জুলাই অভ্যুত্থান বলছি কারণ এই জুলাই মাস থেকে যে অভ্যুত্থানের শুরুটা, সেই শুরুটা আসলে যে আন্দোলনের যে নেতৃত্বকারী শক্তি, যে ছাত্র জনতা, সেই শিক্ষার্থীরা কিন্তু এটাকে একটা নতুন ডাইমেনশন দিয়েছেন। তারা বলছেন যে জুলাই আসলে ততদিন শেষ হবে না যতদিন পর্যন্ত এর চূড়ান্ত লক্ষ্য এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন না হবে। তো এই কারণে এই 5 আগস্টকে তারা কিন্তু বলছেন 36 জুলাই। তো এই কারণে এই জুলাই অভ্যুত্থান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী বাংলাদেশ, আমরা আসলে কেমন বাংলাদেশ দেখতে চাই, সেই বাংলাদেশটা আসলে কেমন হবে, সেই বাংলাদেশে আসলে আমাদের ভূমিকা কেমন হবে, যেই বাংলাদেশে গত 16 বছর না, শুধু আমরা বলবো যে গত 53 বছর ধরে বাংলাদেশ রাষ্ট্রের শুরু থেকে এই পর্যন্ত জনগণের অংশগ্রহণ ছিল না বললেই চলে। তো ওই অবস্থায় আজ আমরা কোন অবস্থায় দাঁড়িয়ে আছি, সেখানে মানুষের, জনগণের এই জাগরণ আসলে জনগণের কতটুকু আহ আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, বা যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, অথবা অনেকে বলছেন যে একটা নতুন রাষ্ট্রের নতুন গঠনতন্ত্র গঠন করতে হবে, দরকার হবে। তো এই যে বিনির্মাণ প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে জনগণের আকাঙ্ক্ষার কতটুকু প্রতিফলন ঘটতে যাচ্ছে, বা জনগণ সেখানে কি ভূমিকা রাখতে পারে, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কথা বলতে চাই নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে। এবং সেই সঙ্গে আমাদের এই যে সমসাময়িক যে অনেকগুলো বিষয় সামনে আসছে একের পর এক বাংলাদেশে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের কথা বলতে চাই, আমাদের ভাবনা রাখতে চাই, এবং সেখানে অনেকের অংশগ্রহণ আমরা আশা করছি। তো এই পর্যায়ে আমরা আসলে আজকের বাস্তবতায় যদি আমরা দেখি যে এখানে একটা বন্যা দুর্গত অবস্থা আমাদের বিরাজমান, বলা যায় এটি একটি জরুরি অবস্থা বাংলাদেশের জন্য। তো এইরকম একটি অবস্থায় আহ, বাংলাদেশের ত্রাণের জন্য অভূতপূর্ব সাড়া আমরা দেখছি দেশব্যাপী। এই বিষয়ে একটু কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানাবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন লাবণী মণ্ডল। তিনিও মঙ্গলধ্বনির অন্যতম একজন সদস্য। তো লাবণী মণ্ডলকে আমি এই পর্যায়ে আমন্ত্রণ জানাবো যে তিনি এই নিয়ে একটু কথা বলুন। সবাইকে শুভেচ্ছা। আমরা আসলে অসাধারণ সময় কাটাচ্ছি, এই অর্থে যে খুব সম্প্রতি আমাদের যে ফ্যাসিস্ট মানে ক্ষমতাসীন শাসক শ্রেণী কিংবা শাসক ব্যক্তির পতন হয়েছে, সেই থেকে আমাদের ভেতরে মানে তরুণদের ভেতরে উদ্যমতা, উদ্দীপনা এবং দেশপ্রেম বোধের যে জাগরণ দেখছি, সেটি সত্যি প্রশংসিত এবং সেটি আশা জাগনীয়। এই জন্য মঙ্গলধ্বনির এমন এক আয়োজনকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে এরকম এক দুঃসময়ে এবং এরকম এক আনন্দদায়ক মুহূর্তে আমাদের এই কাজটি শুরু হচ্ছে। আপনারা পাশে থাকলে আরো ভালো করে এই কাজটি করা যাবে। এখন আসলে আলোচনার বিষয়টা হলো বন্যা দুর্গত।
বন্যা নিয়ে ইতিমধ্যে দেখছেন যে ৮ থেকে ১২টি জেলার ভয়ংকর অবস্থা। পাহাড় থেকে সমতলে সব জায়গার মানুষজনই ঝাঁপিয়ে পড়ছে। এই বন্যা দুর্গত মানুষদের বাঁচিয়ে রাখার জন্য, তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। ব্যক্তি উদ্যোগে আছে, ফাউন্ডেশন আছে, সংগঠন আছে এবং সম্প্রতি যে সরকার কিংবা যারা আছেন তারা প্রত্যেকে যার, যার অবস্থান থেকে এই আ আমাদের সবাইকে বাঁচিয়ে তোলার জন্য ঝাঁপিয়ে পড়ছেন। এইটা একটা আ বলা যেতে পারে যে আমাদের এই সময়ে, যে সময়ে আমাদের একটা হচ্ছে যে অর্থনৈতিকভাবে আমরা ভেঙে পড়েছি। আসলেই ভেঙে পড়েছি। গত ১৬ বছর ধরে আমাদের যে অর্থনীতির কাঠামো, সেখানে যেভাবে আমাদের একটা বিশেষ গোষ্ঠী আসলেই সম্পদশালী হয়ে উঠেছে দিনের পর দিন। আরেকটা গোষ্ঠী হলো গরিব থেকে গরিব হচ্ছিল। সে সময় মানে এরকম একটা অর্থনৈতিক পরিস্থিতিতে আরো কতগুলো ঘটনা ঘটেই যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে বন্যার এই সময়ে আমাদের ঘুরে দাঁড়ানোর যে দৃশ্য, সেটি সত্যি দেখার মতো এবং এই সময়ে তরুণদের ভেতর যে উদ্দীপনা, উদ্যমতা এবং দেশপ্রেমবোধ, সেটা বোঝা যায় যে এই দেশটা আমাদের আসলেই যত শক্তি সাম্রাজ্যবাদী কিংবা অন্যান্য যে শক্তিগুলা আছে, সম্প্রসারণ আধিপত্য বিস্তার করার যে জায়গাগুলা, যে ভারত যেভাবে আমাদের উপর আধিপত্য বিস্তার করে আসছে সেই ৭১ থেকেই, সেইটার জায়গাগুলো থেকে আমরা এখন কথা বলা শুরু করছি। তরুণদের ভেতরে সেটা নিয়ে ব্যাপক আ পলিটিক্যাল রাজনৈতিকভাবে এবং সাংগঠনিকভাবে তাদের ভেতরে চিন্তা তৈরি হচ্ছে যে এখন আমাদের একটি শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। কেন এই নদীর স্বাভাবিক নাব্যতা নষ্ট হচ্ছে? নদীকে নদীর গতিতে কেন চলতে দেওয়া হচ্ছে না? এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। বন্যা হয়তো সাময়িক একটা ঘটনা কিংবা একটা দুর্ঘটনা, সেটা কেটে যাবে। কিন্তু আমাদের যে আলোচনা, পর্যালোচনা এবং আমাদের এই নদীমাতৃক দেশটা আজকে কেন নদীহীন, নদীগুলো কেন দখল হচ্ছে, এগুলো নিয়ে কথা বাড়াতে হবে। কথা সচেতন মহলে বাড়ুক। সেই বাড়ার যে প্রক্রিয়া, সেটা কারো না কারো শুরু করতে হবে। সেই জায়গা থেকে আজকের যে কথা বলার বিষয়, সেটি খুবই মানে প্রশংসা পাওয়ার মতো। আর আমরা ব্যক্তি উদ্যোগ এবং সাংগঠনিকভাবে এই কাজগুলো যারা করছে তাদেরকেও অনেক বেশি ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা হারবো না। আমাদের বাংলাদেশ সত্যিকার অর্থেই এগিয়ে যাবে। আমি একটু জানতে চাইবো যে আপনি এই ত্রাণ বা এই যে আমাদের দুর্গতদের সাহায্যের ক্ষেত্রে আহ, কোনো না কোনো ভাবে অনেকভাবে জড়িত ছিলেন, আছেন এবং বিভিন্ন সংগঠনের সঙ্গেও আপনি সক্রিয়ভাবে তাদেরকে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করেছেন। তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনি আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করেন তাহলে ভালো হয়। দেখুন, আমি আসলে দীর্ঘদিন ধরেই তো একটা রাজনৈতিক লাইন কিংবা আদর্শ মতাদর্শ ধারণ করি। এবং শুধু দীর্ঘদিন ধরে না, এটা আমার আ আ রক্তে মাংসেই আসলে এই রাজনীতিটা আছে। পারিবারিকভাবে এটা পেয়েছি। সেই জায়গা থেকে যেকোনো মানবিক এবং যেকোনো দেশপ্রেম বোধের যে কাজগুলো, সেগুলোতে আমি আমার জায়গা থেকে ঝাঁপিয়ে পড়ি। এবার জুলাইয়ের যে গণ-অভ্যুত্থান, সেখানেও ব্যক্তি উদ্যোগে আমার একটা আ ভালো ছিল, অবদান ছিল। আমি এটা বলতে চাচ্ছি যে এটা বলতে চাচ্ছি এই কারণে যে অনেক ব্যক্তিরা সাহস করে আসতে চান না যে আমি একা গিয়ে কি করব কিংবা ব্যক্তির যে আলাদা রোল প্লে করা যায়, ভূমিকা রাখা যায় সেটা অনেকে ভয় পায়। মানে সাহসের সঙ্গে এগিয়ে আসার যে প্রক্রিয়া সেটা শুরু করতে হয়। আর দীর্ঘদিনের এই যাত্রাপথে একটা আস্থা, বিশ্বাস, মানুষের আত্মবিশ্বাস তৈরি হয় ব্যক্তির প্রতি কাজের মধ্য থাকলে। আমি আসলে কখনো মানে এই কাজগুলো থেকে নিজেকে বিচ্যুত কিংবা বিচ্ছিন্ন করে ফেলিনি। যে কারণে এই বন্যা দুর্গতর এই সময়ে এসে যখন আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যম, স্পেশালি সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছি। বিভিন্ন জনের পোস্ট দেখছি, হাহাকার দেখছি, যাদের অনেকে চিনে না, জানে না। তাদের পোস্ট গুলো আমি এসে যখন শেয়ার করছি, আমার Facebook যারা দেখেন, একটা বিশেষ গোষ্ঠী আছে যাদের মধ্যে দেশপ্রেম বোধ আছে এবং যারা আসলে সত্যিকার অর্থে দেশটাকে ভালোবাসেন, দেশটার পরিবর্তন চান এবং দেশের মানবিক যেকোনো কাজে তারা সহযোগিতা করতে চান। তারা আমার মধ্য দিয়ে ইতিমধ্যেই টাকা পাঠিয়েছেন এবং আপনি জানবেন যে পুরাতন কাপড়ের আহ্বান করা হয়েছিল। সেক্ষেত্রে আজকে অলরেডি
4 ব্যাগ কাপড় সেই লালমাটিয়া ডি ব্লকে পৌঁছে গেছে এবং অনেকে কুরিয়ার করেছেন যে কাপড়গুলো আগামীকাল আমার বাসার ঠিকানায় এসে পৌঁছাবে, আমি সেগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দিব। এটা আমার ব্যক্তি উদ্যোগেই করছি। আর এর সঙ্গে বিভিন্ন সংগঠন যারা হলো গিয়ে আমার পোস্টগুলা দেখছে তারা যোগাযোগ করার চেষ্টা করছে। আমি তাদেরকে লিংক দিয়ে দিচ্ছি কিংবা তাদের নাম্বার নিয়ে পার্সোনালি বলে দিচ্ছি যে এদেরকে সহযোগিতা করতে পারেন। আরেকটা বিষয় হলো মানুষের ভেতরে এক ধরনের অনাস্থাও আছে যে কাকে দিবে, কাকে দিলে কি ধরনের এফেক্ট পড়বে। আসলে সত্যিকারের কাপড় কিংবা টাকা এই ত্রাণগুলা পৌঁছাবে কিনা। এই অথেন্টিকতা খুঁজে। সেই জায়গায় অথেন্টিক মানুষ হিসেবে মানুষ কাকে খুঁজে হবে সেগুলো আমি লিস্ট করছি যে এদেরকে দেওয়া যেতে পারে। ব্যক্তির যে ভূমিকা এটা আসলে কোনো অংশেই কম নয়। একটা ব্যক্তির ভূমিকার উপরেই নির্ভর করে ব্যক্তি কি কাজ করবে কিংবা ব্যক্তির ভূমিকায় নির্ভর করে যে ব্যক্তির সংগঠন কিংবা ব্যক্তি যে কাজের দায়িত্ব নিচ্ছে সেটা কতদূর আগাবে। আমি অনেক বেশি আশাবাদী এবং এই বন্যা ঘটনা কেন্দ্র করে যেভাবে আমার সমস্ত কাজ ফেলে রেখে এটার ভেতরে সময় দিচ্ছে এবং মানুষের যে সাড়া সেটা দেখে পরবর্তী কাজের আমি আরো অনুপ্রেরণা পাচ্ছি। পরবর্তী যেকোনো কাজেই যাতে ব্যক্তির আলাদা ভূমিকা থাকে সংগঠন, ফাউন্ডেশন কিংবা গোষ্ঠীর পাশাপাশি। ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম যে এই যে আমাদের অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি দেশ জুড়ে, এবং এর সঙ্গে আরেকটা যে বিষয় যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে আহ ভারতের পানি আগ্রাসন। আমরা এর আগে দেখেছি যে ভারতের পানি আগ্রাসন, পানি না দিয়ে তারা আগ্রাসন চালিয়েছে। এবার অভূতপূর্ব আমাদের অংশগ্রহণের সঙ্গে আরেকটা অভূতপূর্ব বিষয় আমরা দেখেছি যে আহ ভয়াবহ রকমের জলবায়ু পরিবর্তন একটা প্রভাব তো আছেই, সে সঙ্গে এই যে পানিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, এটা ভারত অভূতপূর্বভাবে ব্যবহার করেছে এবং একটা প্রেসারের মধ্যে বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারকে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই অন্তর্বর্তী সরকারকে তারা ফেলেছে। এর মধ্য থেকে আরেকটা বিষয় আমরা সামনে এসেছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে হার মানিনি বা আমাদের যদি আমরা আজকের বাস্তবতাটা আমরা খেয়াল করি যে আমরা এখানে কোনোভাবেই কিন্তু ভারতের কাছে মাথা নত করিনি, এবং ভারতের এই আগ্রাসন সত্ত্বেও আমরা বা বাংলাদেশের মানুষ অভূতপূর্ব ঐক্যবদ্ধ হয়ে সেটাকে কিন্তু প্রতিহত করছে। এইটা এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু বলতে চান লাবণী মণ্ডল, সেটা খুব ভালো হয়। মানে আমরা আসলে এই বিষয়টা জানতে চাই, এই বিষয়টা সম্পর্কে আমরা জানতে চাই। দেখুন মানে প্রতিটা মানুষ কিংবা একটা পলিটিক্যাল রাজনৈতিক বিষয় থাকে, রাজনৈতিক চিন্তা থাকে। আমারও একটা রাজনৈতিক চিন্তা আছে। সেই চিন্তা থেকে যে ভারতের যে আগ্রাসন কিংবা ভারত যে আমাদের উপর আধিপত্য বিস্তার করে এটা কিন্তু নতুন কোনো ইস্যু না। এটা আমরা সেই ৭১ সালে আমাদের যেটা বলা হয় যে মুক্তিযুদ্ধ কিংবা আমাদেরকে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন আমাদের বন্ধু। কিন্তু আপনি যদি পলিটিক্যালি মানে রাজনৈতিকভাবে চিন্তার জায়গাটা স্বচ্ছ থাকেন এবং রাজনৈতিক চিন্তার জায়গাটা যদি পরিষ্কার থাকে তখন খুব স্পষ্ট করে বুঝতে পারবেন যে আমাদের আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে এটা যেমন সত্য কথা, আবার একই সঙ্গে আমাদের কেন দিয়েছে, কি কারণে দিয়েছে, আমাদের উপর যে আধিপত্য বিস্তার এটা তো আজকের নতুন কোনো ঘটনা না। এটা সেই পুরাতন সেই ৭১ সালে আমাদের দেশ স্বাধীনের শুরু থেকেই শুরু হয়েছে। একের পর এক আপনি দেখবেন যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে আমাদের সুন্দরবন যেভাবে তারা কেড়ে নিতে চেয়েছে আমরা সেটার জন্য রাস্তায় নেমেছি, লড়াই করেছি, মার খেয়েছি, গুলি খেয়েছি। এগুলো তো ইতিহাসের অংশ। কিন্তু যে সরকার সম্প্রতি পতন হলো সেই সরকারের সময় আমরা এগুলো নিয়ে কথা বলতে পারিনি। এগুলো আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। একের পর এক আমাদের উপর সিকিউরিটি অ্যাক্ট চালু করা হয়েছে। কারণ যে তারা হলো আমরা যে একটা স্বাধীন দেশ সেই হিসাবে আমাদেরকে গড়ে তোলার যে প্রেরণা এই রাষ্ট্র কিংবা সরকার সেটা দেখেনি। তারা বরাবরই অন্য গোষ্ঠী
অন্য দেশের মানে অনুকম্পায় আমরা চলি, সেটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু এখন আর কিন্তু সেই সময় নেই যে আমরা অন্য দেশ কিংবা অন্য কোনো সাম্রাজ্যবাদ কিংবা অন্য কোনো আধিপত্য বিস্তার করবে তাদেরকে আমরা এত সহজেই মেনে নেব। ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে এবার যে আওয়াজ উঠছে সেটা খুবই প্রশংসনীয় আওয়াজ। আপনি দেখবেন যেদিন ১ম বন্যার এরকম রাতের বেলা আমাদেরকে না জানিয়ে এরকম বাঁধ খুলে দেওয়া হলো। হ্যাঁ, এটা নিয়ে কথা হতে পারে যে জলবায়ু পরিবর্তন কিংবা নানান কারণে এটা আগে থেকেই ছিল। সবই সত্য। আমরা এগুলো বিশ্বাস করি যে জলবায়ুর যে পরিবর্তন সেটা গত ১০ বছরে কি ভয়ংকর প্রভাব আমাদের মানব জীবনের উপর ফেলছে। আমরা সেটা জানি যারা এইগুলো নিয়ে কথা বলি কিংবা কাজ করি। পরিবেশ কিভাবে ধ্বংস হচ্ছে আমাদের একের পর। কিন্তু এরপরেও এরকম একটা সময়ে আমাদের মানে সরকার মাত্র অন্তর্বর্তীকালীন সরকার ১৫ দিনের মাথায় এরকম একটা চাপ সৃষ্টি করার জন্য কিন্তু তারা এই বন্যাটা তৈরি করেছে। এটা যতটা প্রাকৃতিক সৃষ্ট ততটা কিন্তু মনুষ্য সৃষ্ট। এটা কিন্তু আমরা বুঝে গিয়েছি এবং এটা শুধু আমরা বুঝেছি এমন না। এটা একেবারে সাধারণ জনগণ। আপনি দেখবেন যে রাস্তায় বের হলে রিক্সা চালক থেকে শুরু করে অটো চালক তারা সবাই এটা বুঝতে পারছে যে এটা আমাদেরকে এক ধরনের তাদের ভাষা মতে যে শায়েস্তা করার জন্য কিংবা আমাদেরকে কুণ্ঠাসা আমাদেরকে চাপে ফেলার জন্য। কিন্তু আমরা কি সত্যিকার অর্থে চাপে পড়ছি না? আপনি দেখবেন যে এই বন্যার এই কয়েক দিনের সময়ে আমরা কি সুন্দরভাবে গুছিয়ে উঠতে পারছি। সেজন্যই আমি ১ম এই বলেছি যে আমাদেরকে এখন শক্তভাবে যে ভারতীয় আগ্রাসন বা আধিপত্য যে বিস্তার এই বিষয়গুলোতে পরিষ্কার হতে হবে। মওলানা ভাসানী যে কথা বলেছিলেন যে ভারত যার বন্ধু, হ্যাঁ? তার আর শত্রু কিংবা এরকম কথা উনি বলেছেন। যে এরকম প্রতিটা রা আ আর্থসামাজিক বিশ্লেষণে করতে হবে আমাদের যে আমাদের আর্থসামাজিক অবস্থাটা আমাদের জানতে হবে এবং আমাদের যে সুন্দর দেশমাতা এটাকে রক্ষা করার জন্য আমাদের লড়াই করতে হবে। সেই দেশের সম্পদ নদী, নালা, খাল, বিল এবং প্রাণ, প্রকৃতি সবকিছু সর্বপ্রাণের একটা দেশ হোক। মানে এই যে লড়াই, এই লড়াই আসলে এখনই থেমে যাচ্ছে কিংবা এই সরকার পতনের পরে থেমে যাচ্ছে এরকম কি না। এখন কিন্তু নতুন, নতুন ইস্যু আসছে। আমরা সেগুলো নিয়ে কথা বলব এবং এর মধ্য দিয়ে একটি মেসেজ দিতে চাই যে ধরনের চুক্তিগুলো হয়েছিল ভারতের সঙ্গে, যে কয়েকটা চুক্তি হয়েছে সেগুলো আমাদের সামনে আনতে হবে। সেগুলো নিয়ে আমাদের তরুণ থেকেই যেহেতু তরুণদের এখন একটা আলাদা একটা শক্তি দাঁড়িয়েছে, সেই তরুণরাই কথা বলুক। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়াজ উঠেছিল, আপনি হয়তোবা শুনে থাকবেন যে, "যদি পেতে চাও মুক্তি, ছাড়ো দিল্লি ভক্তি কিংবা ভারত ভক্তি।" এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনার ভেতরে একটা আলাদা উদ্দীপনা তৈরি করছে। সেই উদ্দীপনাকে আমাদের এখন হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে এবং আপনার বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে যে আমরা এই বন্যার্ত মানুষরা খুব শীঘ্রই তারা তাদের সংকট কাটিয়ে উঠবে। কারণ আমরা মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আমরা মানুষ এখন প্রত্যেকেই যার অবস্থান থেকে আমরা কাজ করছি আরকি। আমি আশা রাখছি আরকি আমরা শীঘ্রই ভালো কিছু দেখব। ধন্যবাদ আপনাকে। আ এর মধ্যেই একটা খবরের দিকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। আ প্রথম আলোর একটা খবর। এখন যে আ লিড স্টোরি যেটা আছে সেখানে বলা হয়েছে যে টিএসসিতে ত্রাণ দিতে আসা মানুষের ঢল। এই ত্রাণ দিতে আসা মানুষের ঢলের সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে তাদের আহ্বানে গোটা দেশের মানুষ তাদের উপরে আস্থা রেখে এই গণ অভ্যুত্থানে এগিয়ে এসেছিলেন। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকা, ২৯ লাখ ৭৬,১৭৩ টাকা জমা হয়েছে। দিনভর তারা এই ত্রাণ সংগ্রহের পরে এই তথ্য জানিয়েছে, যেটা হচ্ছে গতকাল বৃহস্পতিবারের কথা। তো আজ শুক্রবার সারাদিন কিন্তু এইভাবে মানুষজন ত্রাণের জন্য তারা কিন্তু এগিয়ে এসেছেন এবং এর মধ্য দিয়ে আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এখানে কিন্তু এই ত্রাণ দিতে আসা মানুষের যেরকম ঢল নেমেছে একই সঙ্গে এখন আমরা ত্রাণ দিতে আসা মানুষের ঢলের পিছনে কিন্তু আরেকটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে এর আগে পর্যন্ত আমরা চিন্তা করতাম যে আমার যে ত্রাণের টাকা সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা খেয়ে ফেলবে অথবা ছাত্রলীগ খেয়ে ফেলবে। ছাত্রলীগের কাছে তো আমরা সেটা চিন্তা করতে পারি না যে তারা সঠিকভাবে হিসাবটা দেবে। তো এই যে তাদের প্রতি এই পরিমাণে যে আস্থা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছেন তাদের উপরে এই আস্থা থেকে কিন্তু মানুষ
অক্লান্ত ভাবে কাজ করছে এবং তাদের পাশে দাঁড়াচ্ছে এবং যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তারা এগিয়ে আসছে। এবং শুধু তা না, এখন দেখা যাচ্ছে যে এরকম অনেক ছোট বড় সংগঠন ব্যক্তি উদ্যোগে তারা কিন্তু এই নৌকা নিয়ে ছুটছে বন্যা দুর্গতদের উদ্ধার কাজের জন্য, এবং তাদেরকে শুধু তা না, এর সঙ্গে আর যা যা দরকার খাবার থেকে, শুকনা খাবার থেকে ধরে কাপড় চোপড়, সব দিক দিয়ে কিন্তু মানুষজন কিন্তু এগিয়ে আসছে, ব্যাপকভাবে মানুষের সাড়া একটা ফেলেছে। এবং এই সময়টা যখন একটা দেশটা পুনর্গঠনের একটা সুযোগ মনে হয় আসছে, মনে করা হচ্ছিল, তখনই কিন্তু আবার সামনে একটা বন্যা আমাদের চলে এলো। এবং বন্যা আসলে একভাবে আমি এটাকে ফেসবুকেও লিখেছিলাম যে এটা কিন্তু আমাদের একটা ঐক্যবদ্ধ হওয়ার আরেকটা সুযোগ। তো এই ঐক্যবদ্ধ কিন্তু আমাদের দেশটা ঐক্যবদ্ধ ছিল, এই গত কয়েকদিনে ঐক্যবদ্ধ ছিল, অনেকভাবে বিভক্তির পরেও ঐক্যবদ্ধ আমরা হয়েছি, এবং এখন কিন্তু আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে আছি। এখন একটা বিষয় আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে দেশ পুনর্গঠনের ক্ষেত্রে এখন কেউ কেউ বলছেন এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে এই আলোচনাটা শুধু একবার না, আরো 10 বার, 15 বার, 100 বার হওয়া উচিত। কেউ কেউ এটাকে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে বিপ্লবী সরকার বলে জাহির করার চেষ্টা করছেন, অনেকে চেষ্টা করছেন যে এরকম একটা বিপ্লবী সরকার হোক। আবার অনেকে চাচ্ছেন যে অনেকে বিষয়টাকে একটা বিপ্লব হিসেবে জাহির করছেন যে গণঅভ্যুত্থান আমাদের হয়েছে। এই বিষয়টা নিয়ে একটু বলা দরকার আমার মনে হয়। তো আমি একটু আলোকপাত করার চেষ্টা করছি এই বিষয়টা। আমাদের যে অভূতপূর্ব গণঅভ্যুত্থান আমরা দেখেছি, এটাকে বিপ্লব বলা যায় না। বিপ্লব বলতে আমরা মূলত বুঝি যে শ্রেণীর পরিবর্তন। এখানে কোনো শ্রেণীর পরিবর্তন হয়নি, এখানে মূলত ওই বুর্জোয়া শ্রেণীর কাছে ক্ষমতা রয়েছে। কিন্তু আমরা একটা ফেসিবাদী ব্যবস্থার মধ্যে ছিলাম, যেই ফেসিবাদী ব্যবস্থা বাংলাদেশ জন্মের পরে আর সম্ভবত এরকম ফেসিবাদ দেখা যায়নি। তো ওইরকম একটা ফেসিবাদী ব্যবস্থা, এবং এই ফেসিবাদী ব্যবস্থার একটা মাফিয়া তন্ত্র তৈরি করা হয়েছিল। অনেক ফেসিবাদী ব্যবস্থার অনেক রকমের মেকানিজম থাকে, এই ফেসিবাদী ব্যবস্থার মেকানিজমটা ছিল মাফিয়া তন্ত্রের মতো। তো ওই মাফিয়া তন্ত্রের এই যে তাসের ঘরের মতো এভাবে পতন হবে, এটা আসলে আমরা অনেকেই ভাবিনি। তো আমরা যখন দেখলাম যে না, এর পতন হয়ে গেছে, তখন অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করলেন, তাহলে এখন কি হবে? এত অল্প সময়ে পতন হয়ে গেছে, এবং কোনো দলগত, কোনো রাজনৈতিক কোনো দলের এখানে নেতৃত্বে এটা হয়নি। এখানে যারা নেতৃত্ব দিয়েছেন, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা অবশ্যই রাজনৈতিক মানুষ, মাত্রই রাজনৈতিক, আমি সেটা মনে করি। কিন্তু সেই রাজনৈতিক দল তাদের ওইভাবে ছিল না। তো রাজনৈতিক দল না থাকার কারণে যেটা হয় যে অনেকটা কাঠামোগত জায়গাতে দুর্বলতা থাকে। এই কাঠামোগত দুর্বলতার কারণে আমরা দেখতে পাই যে একটা নতুন একটা বিপ্লব যদি হতো তাহলে কি হতো? বিপ্লব হলে একটা যেসব দেশে বিপ্লব হয়েছে, চীনে বা রাশিয়াতে, বিপ্লবের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পারি যে একটা বিপ্লবের পর একটা বিপ্লবী পার্টির যে কাঠামোগুলো থাকে, অলমোস্ট রাষ্ট্রের যে কাঠামোগুলো, এই রাষ্ট্রের কাঠামোগুলোই পার্টির মধ্যে ছোট পরিসরে চর্চিত হয়। তো যখন সেটা রাষ্ট্র ক্ষমতায়, যখন কোন একটা পার্টি ক্ষমতা দখল করে বা ক্ষমতায় যায়, তখন ওই কাঠামোটাই বড় পরিসরে চর্চিত হয়। কিন্তু এখানে আমরা দেখেছি যে কোনো পার্টির নেতৃত্বে হয়নি, এবং পার্টির নেতৃত্বে না হওয়ার কারণে যেটা হয়েছে যে আমরা কিন্তু এইভাবে ভাবতে পারিনি যে আসলে এখানে একটা বিপ্লব হয়ে গেছে, বা এখানে একটা বিপ্লবী পরিবর্তন আমরা দেখতে পাবো। তো বিপ্লবী পরিবর্তন না দেখতে পেলেও আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি, সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমরা একটা খুবই অভূতপূর্ব আমরা একটা সাড়া দেখেছি মানুষের। কিন্তু যখন সরকার গঠনের প্রশ্নটা আসলো,
তখন কিন্তু আমরা দেখলাম যে সরকার গঠনের প্রশ্নে গিয়ে অনেক মতভিন্নতা যেই দলগুলো ছিল মূলত বিএনপি, জামাত ইসলাম বা অন্যান্য যে দলগুলো তাদের মধ্যে কিন্তু ওইরকম ভাবে তারা তারা কখনো চায়নি যে আসলে যে দুইজন স্টুডেন্ট, যে দুজন ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারা এখানের মধ্যে এসেছে, এটাও আমরা দেখতে পেয়েছি যে অনেকে এটা পছন্দ করেনি যে তারা আসুক। অথচ এদের আসাটা খুব জরুরি ছিল। উপদেষ্টা হয়েছেন নাহিদ ইসলাম এবং আসিফ, এই দুইজন থাকাটা খুব জরুরি ছিল। দুজন না, আমি তো মনে করি আরো দু একজন বেশি থাকলে আরো ভালো হতো উপদেষ্টা পরিষদে। এই উপদেষ্টা পরিষদ গঠনের জায়গাটা কিন্তু ছিল হচ্ছে আরেকটা ডাইমেনশন, যে এইখানে এক্সিস্টিং যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে টিকিয়ে রেখে আমরা আসলে কতটুকু এগোতে পারবো, এটা একটা প্রশ্ন। যদি যে রাষ্ট্রটি আছে সেই রাষ্ট্রটি টিকিয়ে রেখে আমাদের এগোতে হয়, তাহলে আমরা আসলে কোন জায়গাতে আছি এবং কতটুকু আমরা এগোতে পারবো। অনেকেই বলছেন যে এখানে আসলে দরকার, বিশেষত আমি ফরহাদ মোসার একটা তথ্য দিয়েছেন যে এখানে আসলে আমাদের এই রাষ্ট্র এখন অনেকটা অকার্যকর এবং এই রাষ্ট্রের জায়গাতে আমাদের আসলে দরকার একটা নতুন গঠনতন্ত্র। উনি কনস্টিটিউশনকে গঠনতন্ত্র বলছেন, তো ওই সংবিধান না, আসলে গঠনতন্ত্র দরকার, সেই গঠনতন্ত্রের মধ্য দিয়ে নতুন একটা রাষ্ট্র কাঠামো গঠন হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই গঠনতন্ত্র, আমরা যদি গঠনতন্ত্র তৈরি করার দিকে যাই, যেখানে এখানে কিন্তু বৈপ্লবিক পরিবর্তন হয়নি, শ্রেণীগত পরিবর্তন হয়নি। এখানে যখন আমি বৈপ্লবিক পরিবর্তন বা শ্রেণীগত পরিবর্তন যদি আমি চিন্তা করতাম হতো, তাহলে নতুন একটা রাষ্ট্র, নতুন করে চিন্তার জায়গা থেকে রাষ্ট্র গঠন হতো। এখানে যারা ক্ষমতায় এসেছেন তারা প্রথমে বলেছেন রাষ্ট্র সংস্কার করবে। তারা বলেছেন যে ফেসিবাদী শেখ হাসিনা শুধু নয়, ফেসিবাদী আওয়ামী লীগ শুধু নয়, আওয়ামী লীগ এবং হাসিনা সহ এই গত 53 বছরে যে ফেসিবাদী একটা ব্যবস্থা তৈরি হয়েছে, ওই ব্যবস্থার বিলোপ করবেন। এই ব্যবস্থার বিলোপ আসলে পুরোপুরি করা কতটুকু সম্ভব হবে সেটা নিয়ে প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে। কিন্তু তারা এই কথাটা যখন বলছেন তখন আমি ধরে নিতে হবে তারা এই লক্ষ্যে কাজ করবেন। তাহলে এই লক্ষ্যে কাজ করতে গেলে কি কি করা দরকার, সেই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ। এখানে যখনই আমি গঠনতন্ত্র নিয়ে কথা বলতে যাব, তখনই কিন্তু আমি অনেকগুলো বিভক্তির মধ্যে আটকে যাব। একেকজন একেকভাবে গঠনতন্ত্রের কথাটা বলবে এবং গঠনতন্ত্র নিয়ে আমি যখন আলোচনাটা প্রধান হিসেবে ধরবো, প্রথম কাজ হিসেবে ধরবো, তখন অন্য কাজগুলো কিন্তু এখানে ব্যাঘাত ঘটবে এবং যারা 42,000 কোটি টাকা, বসুন্ধরা 42,000 কোটি টাকা ঋণগ্রস্ত, সরকার 41,000 কোটি টাকা ঋণ নিয়ে পালিয়েছে, এরকম আরো হাজার হাজার কোটি টাকার ঋণ যাদের আছে, তাদেরকে আমি যদি না ধরতে পারি এবং তাদের কাছ থেকে যদি ওই জায়গাতে ওই জবাবদিহি এবং ওই টাকা উদ্ধারের দিকে যদি আমি না যেতে পারি, আমার দৃশ্যমান কোনো কাজ যদি আমি না দেখাতে পারি, তাহলে এই সরকার প্রশ্নবিদ্ধ হবে। এবং এই সরকার প্রশ্নবিদ্ধ হওয়ার মানে হচ্ছে এই যে আমাদের গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানটাও প্রশ্নবিদ্ধ হবে। গণ অভ্যুত্থানে তাহলে আমরা কি অর্জন করলাম? এত হাজার হাজার মানুষের আত্মত্যাগ, 1,000-এরও বেশি মানুষ হত্যা করেছে ফ্যাসিস্ট হাসিনার সরকার। তো এই এতগুলো মানুষের রক্ত তাহলে কি বৃথা যাবে? তাহলে আমাদের আসলে কাজটা কোন জায়গা থেকে আমরা করতে পারি? এর সঙ্গে আরেকটা বিষয় আছে, যদি আমি নতুন রাষ্ট্র গঠনের দিকে যাই, তাহলে ধরে নিলাম আমি নতুন রাষ্ট্র গঠনের দিকে যাব, গঠনতন্ত্র আমার প্রথম প্রায়োরিটি। সেক্ষেত্রে আমি যদি ভিজিবল কাজগুলো না করি, তাহলে অর্থনীতির অবস্থাটা কি হবে? সে বিষয়গুলো নিয়ে ভাবার দরকার আছে। একই সঙ্গে আবার আরেকটা প্রশ্ন আছে যে সেনাবাহিনী এই কনস্টিটিউশনের মধ্য দিয়ে কিন্তু তৈরি হয়েছে। সেনাবাহিনী কিন্তু বাংলাদেশে আমরা জানি যে আলাদা একটা রোল প্লে করে, আলাদা একটা পাওয়ার হোল্ড করে। এখন ওই সেনাবাহিনী রোলটা কি হবে? ওই সেনাবাহিনীর অবস্থাটা কি হবে? এই সেনাবাহিনী তাহলে এটা কি মেনে নিতে পারবে যে পুরোপুরি একটা সিভিল ব্যবস্থাপনার আন্ডারে তাকে যদি রাখা হয়?
তো আমরা জানি যে পাকিস্তানের আর্মি, মিশরের আর্মি বা বাংলাদেশের আর্মি, বাংলাদেশের এই সামরিক বাহিনীগুলো আলাদা একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, তার আলাদা একটা স্টেট মেকানিজমের মধ্যে তার আলাদা একটা ক্ষমতা চর্চার আলাদা একটা কাঠামো আছে তাদের। সেই কাঠামো বাইরে গিয়ে যদি আমি রাষ্ট্রের কথা চিন্তা করি, তাহলে প্রকৃত অর্থে আমি যদি ডেমোক্রেটিক রাষ্ট্রের কথা বলি, তাহলে কোনো সামরিক বাহিনীর কোনো বিজনেস প্রতিষ্ঠান থাকতে পারে না। বাংলাদেশের সামরিক বাহিনীর আছে, পাকিস্তানের সামরিক বাহিনীর আছে, মিশরের সামরিক বাহিনীর আছে। বাংলাদেশ শুধু সামরিক বাহিনীর না, বাংলাদেশের পুলিশ থেকে ধরে যত বাহিনী আছে সব বাহিনীর আলাদা ব্যবসা প্রতিষ্ঠান আছে। কোন ব্যবসা প্রতিষ্ঠান এরকম রাষ্ট্রীয় বাহিনীর থাকতে পারে না, কোন ডেমোক্রেটিক দেশে এটা অ্যালাউড না, কিন্তু বাংলাদেশে আছে। এদের কি হবে, এই বিষয়গুলো নিয়ে তো ফয়সালা করতে হবে। তাহলে আমরা কিন্তু এখনই যে ডেমোক্রেসির কথা আমরা বলছি, প্রকৃত অর্থে আমরা যে ডেমোক্রেসির দিকে যেতে চাই, ওই ডেমোক্রেটিক সোসাইটিতে আমরা এখনই যেতে পারছি না, আমাদের অনেকগুলো বাধা আছে। তাহলে এই মুহূর্তে আমরা কি করতে পারি, আমরা অর্থনীতির একটা ব্যাপক পরিবর্তন করতে পারি, নিবর্তনমূলক আইনগুলোর ব্যাপক পরিবর্তন করতে পারি, যেটা এই গভর্নমেন্টের হাতে আছে। এবং অন্যান্য যে ইনস্টিটিউশন গুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, ওই প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক, যেমন শিক্ষা প্রতিষ্ঠানের যে চারটা বিশ্ববিদ্যালয়ের আলাদা আইন আছে, স্বায়ত্তশাসনের আইন আছে, সেই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে আমি সবগুলো বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত করতে পারি। তার যে সিনেটের মাধ্যমে ভিসি বা অন্যান্য বডিগুলো নির্বাচিত হবে, সেটা আমি নির্ধারণ করতে পারি। সেটা নির্ধারণ না শুধু, সেটা বাস্তবে রূপান্তর করতে পারি। এইভাবে আমি এক একটা ইনস্টিটিউশনকে যদি ঢেলে সাজাতে পারি, তাহলে এখানের মধ্যে সিভিল সোসাইটি একটা তৈরি হবে, শক্তিশালী সিভিল সোসাইটি। এবং সেই সিভিল সোসাইটি আমাদের এখানকার কথিত সুশীল সমাজ না, সেটা হবে জনগণের একটা নাগরিক একটা শক্তি। সেই জনগণের নাগরিক শক্তিটা আরো শক্তিশালী, যত বেশি শক্তিশালী হবে, তখন এই ডেমোক্রেটিক রাইটস বা একটা বুর্জোয়া গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের দিকে আমরা অগ্রসর হতে পারবো। এবং এর মধ্য দিয়ে আসলে প্রকৃত অর্থে আমরা একটা যেই সমাজের কথা আমরা চিন্তা করি, একটা এরকম গঠনতন্ত্র হবে যেটা ডেমোক্রেটিক, এবং এরকম একটা রাষ্ট্রীয় বাহিনীগুলোর হাতে ব্যবসা থাকবে না, তারা ব্যবসা নিয়ে চিন্তিত হবে না, তারা তাদের কাজটাই করবেন দেশপ্রেমের জায়গা থেকে। এরকম একটা ব্যবস্থা আমরা তখন সেদিকে যেতে পারি। এখানে ফেসবুকে আমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে আছে যে একজন প্রশ্ন করেছেন, শোভন, বর্তমানে প্রধান দ্বন্দ্বটা কি আওয়ামী ফ্যাসিবাদের সময়কার বিদ্যমান দ্বন্দ্বগুলোতে কি পরিবর্তন হয়েছে? আচ্ছা, বর্তমান দ্বন্দ্বটা কি আওয়ামী ফ্যাসিবাদের সময়কার বিদ্যমান দ্বন্দ্বগুলোতে কি পরিবর্তন এসেছে? আচ্ছা, ফরিদুল ইসলাম নির্জন বলেছেন, অসাধারণ গুরুত্বপূর্ণ আলোচনা। আসলে বাংলাদেশ পারস্পরিক সম্প্রীতি ইতিহাসে বিরল। বাঁধ খুলে দেয়াতে কি বন্যার প্রভাব বেশি পড়েছে? এটা কি ইচ্ছাকৃত নাকি? শোভন আরেকটি প্রশ্ন করেছেন, ভারত বিরোধী যে গণমত গড়ে উঠেছে, সে সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশে ধর্মীয় ফ্যাসিবাদের চূড়ান্ত উত্থানের সম্ভাবনা কেমন? ভূ-রাজনৈতিক অবস্থা বিবেচনায় সেদিকেই কি চেষ্টা করবে সাম্রাজ্যবাদ? আচ্ছা, ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। আমি প্রশ্নের একটু উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই নির্জনের প্রশ্নটার উত্তর দিচ্ছি যে হ্যাঁ, আমাদের এই বাঁধ খুলে দেওয়াটা আমরা পরিকল্পিত কিনা সেটা নিশ্চিতভাবে বলা যায় না, যদিও তারপরও আমরা আমাদের ধরে নিতে হবে যে এখানে ভারত ইচ্ছাকৃতভাবেই বাঁধ খুলে দিয়েছে এমন একটা সময় যেখানে আমাদের জানানো হয়নি। শিক্ষার্থীদের মধ্য থেকে যে আসিফ, যে আমাদের উপদেষ্টা হলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ, গতকাল ফেসবুকে স্ট্যাটাসে তিনি লিখেছেন খুব পরিষ্কারভাবে যে ভারত কোনো
পূর্ববর্তী ঘোষণা ছাড়াই বাঁধ খুলে দিয়েছে। এবং এটা এটা আমরা অবশ্যই এটা অফিসিয়াল, যেহেতু তিনি সরকারে আছেন, সরকারের পক্ষ থেকেই বলছেন, আমি সেটাই ধরে নিতে পারি। এবং এইটা কোনোভাবেই মানে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এখানে আরেকটা বড় বিষয় যেটা মানে আমাদের অভূতপূর্ব যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণে একটা বড় বিষয় ছিল যে আমরা আসলে কতটুকু আমাদের শক্তি সামর্থ্য কতটুকু আছে, সরকারের নতুন একটা সরকার, এই সরকারের শক্তি সামর্থ্য কতটুকু আছে। মানুষের শক্তি সামর্থ্য বা এই যে সরকারের শক্তি সামর্থ্য, এটা আসলে মূলত নির্ভর করে জনগণের উপর। জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে যেকোনো সরকার বা যেকোনো প্রতিষ্ঠানকে সহযোগিতা করে, তখন ওই প্রতিষ্ঠান বা ওই সরকার অনেক বেশি মানুষের পাশে দাঁড়াতে পারে। এটা আমি বিশ্বাস করি, মনে করি। তো এই সরকারের জন্য এটা অনেক বড় পাওয়া যে মানুষের এই সমর্থনটা তাদের সাথে আছে। এবং এই মানুষের এই আকাঙ্ক্ষার প্রতিফলনই কিন্তু এই সরকার। এই সরকারের মূল জায়গা এটা। তো আমাদের সহযোগিতা আছে এবং সহযোগিতা থাকবে যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে, যতক্ষণ পর্যন্ত আন্তরিকতা থাকবে, ততক্ষণ পর্যন্ত জনগণের পক্ষ থেকে আন্তরিকতা থাকবে। আর সেই সঙ্গে সরকারের কোনো সমালোচনা যখন আমরা করব, সেই সমালোচনাগুলো এই সরকারের পক্ষেই যাবে, কারণ এই সরকারের এই সমালোচনা আমরা না করলে আর কেউ করার মতো নেই। আমাদের আরো অনেকেরই এই সমালোচনা করতে হবে। সাধারণ নাগরিক হিসেবে আমরা সেই সমালোচনাগুলো করব। সেই সমালোচনাগুলো আশা করি তাদেরকে এনরিচ করবে, তাদেরকে কাজে লাগাবে, তাদেরই কাজে লাগবে। আর আরেকটা প্রশ্ন ছিল যে শোভনের যে ভারত বিরোধী যে জনমত গড়ে উঠছে, এটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে ধর্মীয় ফ্যাসিবাদের উত্থান ঘটবে কিনা। আসলে একটা বড় বিষয় হচ্ছে কি যে সাম্রাজ্যবাদী শক্তি বরাবরই হচ্ছে আমাদের এখানে না, বিশ্বব্যাপী ধর্মীয় মৌলবাদ বা ধর্মীয় বিশ্বাসকে তারা বিভিন্নভাবে প্রতিফলিত করার, বিভিন্নভাবে উগ্রতার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আসলে যে জিনিসটা আমাদের এখানে এই মুহূর্তে যদি আমরা দেখি যে একটা অভূতপূর্ব জনগণের ঐক্যবদ্ধ একটা অবস্থা আছে, যেখানে সাম্প্রদায়িকতাকে তারা একভাবে না বলে দিয়েছে। আমরা আজকে দেখছি যে কতটা ইচ্ছাকৃতভাবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা দেখছি যে আজকে জামাতে ইসলামের নেতারাও মন্দিরে যাচ্ছেন। তারা বলছেন যে তারা হিন্দুদের পক্ষে না, তারা অন্য ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ানোর কথা বলছেন। তো এইটা আমাদের এখানে হেফাজত ইসলামের নেতাকর্মীরাও যাচ্ছেন, বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, এবং এইটা সিগনিফিকেন্ট যে তারা একটা ভয়েস দিচ্ছে যে তারা অন্য ধর্মের মানুষের উপরে কোনো অন্য ধর্ম বলতে মুসলিম মেজরিটি, এই সংখ্যাগরিষ্ঠতার জায়গা থেকে তারা এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন যে যারা সংখ্যায় কম ধর্মীয় অন্য ধর্মের মানুষ, তাদেরকে কোনোভাবেই আক্রান্ত করবেন না এবং তাদেরকে সহযোগিতা করবেন, তাদের পাশে দাঁড়াবেন। তো এই মেসেজগুলো কেন দিচ্ছেন? একটা কারণ হতে পারে যে সামনে তারা হয়তো ধারণা করছেন যে এই সরকারের পরেই তো ইলেকশন আছে, সেই ইলেকশনটা নিশ্চয়ই হাসিনার আমলের রাতের ইলেকশন হবে না, বা ভোট ডাকাতির ইলেকশন হবে না। তো ওইখানে ভোট লাগবে তাদের, এটা একটা বিষয়। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে তারা দেখানোর চেষ্টা করছেন যে আসলে আমরা আসলে চাচ্ছি যে এখানে যেই অংশটা আসলে যে ভয়টা ভারতের পক্ষ থেকে বা বিভিন্ন পক্ষ থেকে দেখানো হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে বছরের পর বছর ধরে দেখানো হয়েছে যে একটা জামাত শিবিরের জুজু দেখানো হয়েছে যে দেশটা তালেবান হয়ে যাবে, দেশটা
এখানে কোনো মত প্রকাশের স্বাধীনতা থাকবে না, যেটা হাসিনা নিজেই হরণ করেছে সেটাই তারা বলছিল। তো এরকম যদিও ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, তো সেই জায়গাতে আমার কাছে মনে হয় না যে এখানে কোনো এককভাবে আমরা যদি বলি, হ্যাঁ, কেউ যদি ধর্মীয় রাজনীতিটাকে একটা মোরাল ধরে সে যদি একটা উদারনৈতিক রাজনীতির প্রচার করতে চায়, যদি সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, সেটা মানুষ গ্রহণ করতে পারে। কিন্তু আমি এটা কোনোভাবেই মনে করি না যে এই মুহূর্তে ধর্মীয় ফেসিবাদ বা ধর্মীয় সাম্প্রদায়িকতার উত্থান বাংলাদেশে ঘটতে যাচ্ছে। এটা সাম্রাজ্যবাদ বা অন্য কারো চেষ্টায় সেটা এই মুহূর্তের বাংলাদেশে সম্ভব না। এই মুহূর্তে বলতে অদূর ভবিষ্যতে, আগামী কয়েক বছরের মধ্যেও সম্ভব কিনা সন্দেহ আছে। সাম্রাজ্যবাদের এটা বরাবরই চেষ্টা থাকে। এটা আমরা তালেবানের ক্ষেত্রে দেখেছি, আইএস এর ক্ষেত্রে দেখেছি, আল কায়েদার ক্ষেত্রে দেখেছি। আন্তর্জাতিকভাবে বিশেষত যুক্তরাষ্ট্র এবং তাদের গোয়েন্দা সংস্থা, তাদের একটা বরাবর তাদের একটা চেষ্টা থাকে যে একটা এক্সট্রিমিজমের উত্থান ঘটুক। এবং আরেকটা বাংলাদেশে ইসলামিস্ট উত্থান ঘটুক, এটার আরেকটা চাওয়া থাকে হচ্ছে ভারতের। কারণ ভারত বরাবরই বাংলাদেশে কোনো ইসলামিস্ট বা উগ্র সাম্প্রদায়িকতার উত্থান ঘটুক, কোনো দাঙ্গা লাগুক এরকম চায়, কারণ ওইখানে এটাকে তারা ওইখানে ক্যাশ করতে পারবে। আমরা কয়েকদিন আগে 5 তারিখের পরের কিছু ফেক ভিডিও আমরা দেখেছি যে ভারতীয় মিডিয়া একের পর এক প্রচার করেছে, এবং প্রচার করার মধ্য দিয়ে তারা আসলে কি করেছে, তারা ভারতে উগ্র সাম্প্রদায়িকতার যে উত্থান তারা ঘটিয়েছে সেটাকে আরো রূপ দেওয়ার জন্য। কারণ ভারতে নরেন্দ্র মোদী সরকার কিন্তু কোণঠাসা, অনেক ক্ষেত্রে কোণঠাসা ছিল। গত সম্প্রতি যে লাস্ট নির্বাচন হলো, সেই নির্বাচনে অনেক ভোট পার্সেন্টেজে অনেক ভোট কমেছে। তো কমার কারণে যেটা হয়েছে যে তার যে ধর্মীয় ফেসিবাদের উত্থান ঘটানোর যে খায়েশ ছিল, সেই খায়েশটা ধাক্কা খেয়েছে। ধাক্কা খাওয়ার পরে যেটা হয়েছে, তাদের তো কোনো রাজনীতি নেই, তাই তো জনগণের উত্থান বা জনগণের উন্নয়নের কোন রাজনীতি তাদের নেই। তাদের একটাই রাজনীতি, সেটা হচ্ছে ধর্মীয় সাম্প্রদায়িক, স্পেসিফিকলি বললে সেটা হচ্ছে মুসলিম বিদ্বেষ। মুসলিম বিদ্বেষের সঙ্গে তার সঙ্গে যুক্ত হয় অন্যান্য সংখ্যালঘুদের উপরে আক্রমণ এবং দলিতদের উপরে আক্রমণ, তারপরে আদিবাসীদের উপরে আক্রমণ। এই সাম্প্রদায়িকতা ছাড়া তার নরেন্দ্র মোদী, বিজেপি বা আরএসএস এর আর কোনো রাজনীতি নেই। তাদের মূল রাজনীতির জায়গা এটা। এখন এটা যদি মূল রাজনীতি হয়, তাহলে তারা যে কোনো একটা কিছু বাংলাদেশের ক্ষেত্রে এখন ক্যাশ করার চেষ্টা করবে। তো তারা সেটাই চেষ্টা করেছে, এবং ভারতীয় মিডিয়া পুরোপুরি হচ্ছে মানে প্রায় 100% গদি মিডিয়া, মানে পুরোপুরি বাংলাদেশে যেরকম করার চেষ্টা করা হয়েছিল যে মিডিয়াগুলো পুরোপুরি আওয়ামীপন্থী হবে, ওইভাবেই বিজেপি পন্থী সব মিডিয়া। তো সেই মিডিয়াগুলো একের পর এক ফেক নিউজ প্রচার করেছে, এবং লাস্ট তো যেটা হয়েছে যে অসাধারণ একটা হেডিং করেছিল জি 24 ঘন্টা। তারা হেডিং করেছিল যে সম্ভবত যে এই বন্যার সময় হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ, কাতরার যে জানিয়েছে সরকার, এরকম কিছু একটা। এত নেস্টি নোংরা একটা ভয়াবহ নোংরা একটা হেডিং, একটা শিরোনাম কোন মিডিয়া দিতে পারে কিনা সেটা সন্দেহ আছে। মিডিয়া এথিক্স কোন জায়গাতে আছে সেটা বোঝা যায় যে ভারতের মিডিয়ার এথিক্যাল জায়গা আসলে একদমই পড়ে গিয়েছে, সেটা বলতে হবে যে এই গদি মিডিয়া, ভারতীয় মিডিয়া বলতে আমি গদি মিডিয়া বোঝাচ্ছি। তো এখানে ওই ভারতীয় মিডিয়ার কিন্তু একটা বড় রোল ছিল যে এখানে বা ভারত রাষ্ট্রের একটা বড় রোল হচ্ছে যে বাংলাদেশে এই সাম্প্রদায়িকতার উত্থান ঘটুক, এবং তারাও চায় যে সাম্প্রদায়িকতার উত্থান যখন ঘটবে তখন হচ্ছে তারা ওইখানেও সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগাতে পারবে, তাদের রাজনৈতিক ফায়দা হবে। এবং তারা কিন্তু গাজিয়াবাদ সহ আরো কয়েকটা জায়গাতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে অঞ্চল, কয়েকটা পাড়া বা মহল্লায় তারা কিন্তু আক্রমণ চালিয়েছে ইতিমধ্যে। তো এইটাও কিন্তু এক ধরনের প্রভোগ করা যে বাংলাদেশে যারা উগ্র
ইসলামপন্থী চিন্তাধারা যারা ধারণ করে তারা যেন কোনো হিন্দুদের উপর আক্রমণ চালায়, তাহলে তারা এটা স্প্রেড আউট করে। তো এই জায়গাতে আমি অন্তত এখন পর্যন্ত দেখেছি যে এই বাংলাদেশে যে ধর্মের ধারণ করুক, সেই ধর্মের জায়গা থেকে প্রত্যেকে কিন্তু একটা সহনশীলতা ভূমিকা পালন করেছেন এবং এটাকে আমি সাধুবাদ জানাই। তো এই মুহূর্তে আমি মনে করি না যে আমাদের এখানে এই সাম্প্রদায়িকতার উত্থান এখানে করতে পারে, ঘটছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রধান দ্বন্দ্বের কথা। হ্যাঁ, মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে প্রধান দ্বন্দ্বের জায়গা আওয়ামী ফেসিবাদের বিষয় আসলে ছিল না, সেটা ছিল মূলত রাষ্ট্রের সঙ্গে। ফেসিবাদটা ছিল এই মুহূর্তে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের প্রধান দিক। সেই ফেসিবাদের এগেইনস্টে বলা হয়েছে, কিন্তু ফেসিবাদী ব্যবস্থা তো বিলোপ হয়নি। আমরা শুধু আওয়ামী ফেসিবাদ বলতে শুধু আওয়ামী লীগের পতনকে আমরা বুঝি, সেটা ভুল হবে। এখানে ফেসিবাদের বিরুদ্ধে যখন আমরা বলছি প্রধান দ্বন্দ্বের জায়গা, সেই প্রধান দ্বন্দ্বটা কিন্তু ফেসিবাদী ব্যবস্থা, শুধু আওয়ামী লীগ বা হাসিনার ফেসিবাদ না। এখানে ফেসিবাদী ব্যবস্থার যদি বিলোপ না হয়, তাহলে প্রধান দ্বন্দ্ব ওই ফেসিবাদী ব্যবস্থার এগেইনস্টে থাকবে, এটাই থাকা উচিত। তো প্রধান দ্বন্দ্বের জায়গাটা আমার মনে হয় না যে এখানে পরিবর্তন হয়েছে, যতক্ষণ পর্যন্ত ব্যবস্থার পরিবর্তন না হয়। আর এই রাষ্ট্র সংস্কারের পরেও যে দ্বন্দ্ব নিরসন হয়ে যাবে এরকম না, কিন্তু আমরা অন্তত যেই ডেমোক্রেটিক রাইটস গুলো বুর্জোয়া ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, সেই অধিকারগুলো, নাগরিক অধিকারগুলো যেগুলো থাকে, সেই নাগরিক অধিকারগুলো আমরা ভোগ করতে পারবো, সেই এনশিওর সেই নিরাপত্তাটা আমরা চাইবো। যেমন আমি এখন কথা বলছি, আমি হাসিনার আমলে এই কথাটা হয়তো বলতে পারতাম না, আমাকে কোনো না কোনো বাহিনী থেকে ফোন আসতো বা ধরে নিয়ে যেত বা অন্য কোনো না কোনো ভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হতো। আমি সেই জন্য আগেই কিন্তু কথাবার্তার ক্ষেত্রে আরো অনেক সংযত কথাবার্তা বলার চেষ্টা করতাম। সংযত বলতে কোট আনকোট এটা হচ্ছে একটা সেলফ সেন্সরশিপ। তো এই সেলফ সেন্সরশিপের মধ্য দিয়ে আমি কিন্তু আসলে আমার মূল ভাবটা প্রকাশ করতে পারতাম না, কিন্তু এখন যেহেতু এই সেলফ সেন্সরশিপটা ওইভাবে নেই, আমি কিন্তু কথা বলতে পারছি। লাবণী, আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান একটু আমাদের বলতে পারেন। আমাদের আমরা শেষের দিকে প্রায় আছি, একটু আমরা 1 ঘন্টার জন্য প্রতি সপ্তাহে একবার করে বসবো, আমরা বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই এখনকার বাস্তবতা নিয়ে। তো আজকে আমাদের প্রথম সপ্তাহ, প্রথম অনুষ্ঠান। তো লাবণী, আপনি যদি কিছু বলেন। দেখুন, মূল কথাগুলো তো আপনি ইতিমধ্যেই বলে দিয়েছেন কিংবা আপনার অবস্থান পরিষ্কার করেছেন। আমার আসলে অত ডিটেইলিং কোনো আলোচনা ছিল না। যেটা বলতে চাচ্ছি যে শোনা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না, আপনার কথা বোঝা যাচ্ছে না। এখন একটু কথা, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? লাবণীর সঙ্গে সম্ভবত সংযোগটা কেটে গিয়েছে, উনি আবার নিশ্চয়ই ফিরবেন। তো তিনি যে কথাটা বলছিলেন, আমি যদি ওই কথাটা ধরে আমি এগোতে চাই, তো না, তিনি আবার এসেছেন। লাবণী, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না, না, শুনতে পাচ্ছি না। আপনি একটু যদি আপনার মাইকটা আবার সেট করেন, এর আগে যেভাবে সেট করেছিলেন। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না হলে কিন্তু আসলে আমাদের মূল লক্ষ্যের জায়গাতে আমরা পৌঁছাতে পারবো না, এবং আমরা কিন্তু ওই লক্ষ্যে পৌঁছাতে চাই যে আমরা আমাদের এখানে কোনো ফেসিস্ট সিস্টেম থাকবে না, যে কেউ ইচ্ছা করলে ফেসিস্ট হয়ে উঠতে পারবে না, এবং ফেসিস্ট হয়ে যাতে না উঠে সেটার জন্য অনেক ধরনের চেক এন্ড ব্যালেন্স থাকবে। ইচ্ছা করলে যে কেউ তার নির্বাহী বল ক্ষমতা ব্যবহার করে বিচার ব্যবস্থাকে যা খুশি তা করতে পারবে না।
আহ, আমরা দেখেছি যে আগস্টে আমরা দেখেছি যে জুলাই আমরা যেটা দেখেছি যে এই আন্দোলনের পর বলা হচ্ছে যে এই আন্দোলনের সময় বলা হলো যে আদালত আদালত এই আদালতের সময়ে এগিয়ে আনা সম্ভব না, অনেক ধরনের টালবাহানা করা হলো, বলা হলো যে এই কোটা সিস্টেম নিয়ে যা মানে যা আদালত বলবে সেটাই মেনে নিতে হবে। সেই আদালতে আমরা দেখলাম যে সেই আদালতের সময় এগিয়ে আনা হলো আন্দোলনের পর, এতগুলো মানুষকে মারার পর আদালতের সময়ে এগিয়ে আনা হলো প্রধানমন্ত্রীর ইচ্ছায় 5% কোটা দেওয়া হবে, সেই 5% কোটা রেখে আদালত আদালতের রায় আসলো। তার মানে আমরা বুঝতে পারছিলাম যে এই মাফিয়া তন্ত্রের মধ্যে এটা হাসিনা নিজেই প্রমাণ করে দিচ্ছিলেন আবার যে আমি একটা মাফিয়া তন্ত্র চালাই এবং মাফিয়া তন্ত্রে আমি যা চাই তা করতে পারি। তো এরকম একটা ব্যবস্থার মধ্যে আমরা কিন্তু ছিলাম আর কি। তো সেই জায়গা থেকে লাবণী কি এখনো কানেক্ট করতে পারেননি বুঝতে পারছি না। আচ্ছা আমি একটু বলছি। তো এরকম একটা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম, যে ব্যবস্থা শুধুমাত্র শুধুমাত্র আমাদের এই একটা ফেসিস্ট ব্যবস্থা বললেই শুধু সেটা মিলে যাবে এরকম না। এই ফেসিস্ট ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ। সেই বৈশিষ্ট্যগুলো একটা হচ্ছে যে তার মাফিয়া তন্ত্র, কয়েকটা বিশেষ বড় বড় কোম্পানির মধ্য দিয়ে মাফিয়া তন্ত্র কায়েম করা, ভারতের আনুগত্য সর্বতভাবে স্বীকার করে নেওয়া এবং ভারতের আদানি আম্বানি এদেরকে সামনে রেখে একটা ভারতের বিগ বিজনেস মূলত আদানি আম্বানিদের হাতে, যেহেতু তারা মোদি সমর্থক, এবং সেই জায়গা থেকে বাংলাদেশে তাদেরকে বিজনেসের একচ্ছত্র ক্ষমতা দেওয়া এবং একই সঙ্গে এখানে মাত্র আমরা দেখতে পাই যে এস আলম, বসুন্ধরা এরকম কয়েকটা বিশেষ গ্রুপের হাতে ব্যাপক পরিমাণে অর্থের যোগান দেওয়া এবং তাদের ওইসব কোম্পানির কেউ যদি হত্যাও করে সেই হত্যাগুলোর বিচার না হওয়া, এই আনভিরের যে হত্যা মামলার আসামি আনভির যে অভিযুক্ত, এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে বসুন্ধরার এই আনভিরের নামটাও মিডিয়া উচ্চারণ করতে পারতো না, কারণ তাদের সেই ক্ষমতা ছিল। আমরা এর আগে দেখেছি যে আনভিরের ভাই একজনকে হত্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বাবরকে 20 কোটি টাকা দেওয়ার যে একটা অভিযোগ ছিল। এর আগে আমরা এরকম অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কিন্তু অভিযোগগুলো কখনো তদন্ত হয় না। এই অভিযোগ তারা 42,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরেও, ঋণ খেলাপি হওয়ার পরেও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না। তো এইরকম সালমান এফ রহমানের বেক্সিমকো নিয়ে আপনি বলতে পারেন, এরকম যে অনেকগুলো সালমান এফ রহমান তারা কিন্তু আবার ঋণগুলো নেয় হচ্ছে তাদের কাগজে কোম্পানির নামে, তাদের বড় বড় ভালো কোম্পানিগুলোর নামে নেয় না। তো এটাও গুরুত্বপূর্ণ যে এটা পুরোটা একটা ফ্রড, রাষ্ট্রের সঙ্গে, মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে যারা যে ফ্রড করছে। তো এই বিগ কোম্পানির একটা মধ্য দিয়ে তারা কিন্তু এই মাফিয়া তন্ত্রটা চালাতো। আরেকটা ছিল হচ্ছে তার বাহিনীর দিক। সেই বাহিনীর দিকের মধ্যে আমরা যদি দেখি যে সেনা প্রধান বানানো হয়েছে একজন টপ টেররের ভাইকে, আজিজ। ওনাকে এই যখন সেনাবাহিনীর প্রধান বানানো হয়, একই সঙ্গে আমরা দেখি যে তার ভাই জোসেফকে কিন্তু মুক্তি দেওয়া হয় তার আগে, তার ভাইকে সেনাপ্রধান বানানোর আগে, এবং অযৌক্তিকভাবেই অনেকটা। তো এরকম ঘটনাগুলো বেনজিরের কীর্তি আমরা দেখেছি, হারুনের কীর্তি আমরা দেখছিলাম, এখন ধরা পড়েছে। এইভাবে সে কিন্তু তার একটা বাহিনী আলাদা তৈরি করেছে, যেটা তার ফেসিস্ট রেজিমকে এম্পাওয়ার করছে। তো তার ফেসিস্ট রেজিমের আরেকটা দিক হচ্ছে বিচার বিভাগ, যে বিচার বিভাগকে
তিনি যা খুশি তা করতে পারেন এরকম একটা বিচার বিভাগ তিনি তৈরি করেছেন। এবং সেই সঙ্গে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে এখানে যে বিচারপতি নিয়োগ, এই বিচারপতি নিয়োগের কোনো কিছুই তোয়াক্কা না করে যা খুশি তাই এখানে করা হয়েছে। এখানে নিম্ন আদালতগুলো পুরোপুরি সরকারের অধীনস্থ, সরকার যা চায় তাই রায় হয়, অনেকটা সেরকম। তো এরকম একটা ব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়ে, এবং নির্বাচনী ব্যবস্থা যদি আমরা দেখতে পাই যে এখানে আসলে নির্বাচন কমিশন বলতে আসলে কিছু ছিল না, সরকারের আজ্ঞাবহ দাস ছিল নির্বাচন কমিশনাররা। তো এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আরেকটা বিষয় আমরা দেখতাম যে নির্বাচনের নামে একটা প্রহসন হতো, আর এটার বিরুদ্ধে কেউ কোনো সমালোচনা করার সাহস পেত না, কারণ একের পর এক আইন করা হয়েছে। ডিএসএ, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, একের পর এক আইন এরকম হয়েছে। সাক্ষ্য আইনের কথা ধরা হয়, পুলিশ আইনের কথা ধরা হয়, একের পর এক আইন হয়েছে। সেই ঔপনিবেশিক আইনগুলো যেগুলো নিবর্তনমূলক, সেই আইনগুলো বজায় রেখে এবং একের পর এক নিবর্তনমূলক আইন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এবং এই নিবর্তনমূলক আইনগুলো বাতিল করাটাও কিন্তু এখন সরকারের অন্যতম প্রধান কাজগুলোর একটা। সরকার এখন যদি ফেসিবাদী ব্যবস্থার বিলোপের দিকে এক পাও এগোতে চায়, তাহলে সরকারের যে প্রথম যে ধাপগুলো হবে সেটা হচ্ছে পরিবেশ আইন, তারপর যেই সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ওই বিদ্যুৎ কেন্দ্রগুলো বাতিল করা, রূপপুরে একটা বিধ্বংসী আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সেই বিদ্যুৎ কেন্দ্র বাতিল করা, এই বৈদেশিক এই ঝুঁকিগুলা কিন্তু এই জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশের সামনে আছে। এই জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশের সামনে কিন্তু আরো অনেক ঝুঁকি আসতে পারে, এবং এই ক্ষেত্রে জ্বালানির বিষয়টা বাংলাদেশে খুব গুরুত্ব পাবে সামনে। এবং এই জ্বালানি নিয়ে আমরা আসলে পরবর্তী আগামী সপ্তাহে আমরা যে আলোচনাটা শুরু করব, সেই আলোচনার শুরুতেই আমাদের থাকবে হচ্ছে জ্বালানি এবং অর্থনীতি নিয়ে আমরা আলোচনাটা করব, এবং সমসাময়িক যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো আমরা আলোচনায় আনবো। তো আজকের মতো আমরা এখানে সমাপ্তি টানছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকুন, মঙ্গলধ্বনির সঙ্গে থাকুন। আর যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই মঙ্গলধ্বনিতে আপনি আপনার প্রশ্ন পাঠাবেন, এবং প্রশ্ন পাঠালে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।